প্রথমবার তটিনীর সামনেই পরশুরাম শীতলের পাঠানো গুন্ডাদের সাথে অ্যাকশন করল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে বলে, কাল কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে কি বলবেন আপনি? কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে বলবেন আপনি ক্রিমিনাল। এরপরেই কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে বলে, আর এই যে নন্দিনী মুখার্জি, একটা কথা কান খুলে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন, কালকের কেসটাই হবে আপনার জীবনের শেষ কেস। তারপর আর কখনোই কোর্ট অবধি পৌঁছাতে পারবেন না আপনি। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। কথাটা বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায়। জিৎ মুখার্জিও সরে যায়। নন্দিনীর মা তখন নন্দিনীকে বলে, সত্যি আমাদের জামাই সোনার টুকরো জামাই, যার হয়তো অনেক প্রাচুর্য নেই, তবে শান্তি আছে। অর্থ নেই, কিন্তু সুখ আছে। অন্যদিকে দেখানো হয় পরশুরাম তটিনীকে নিয়ে মন্দিরে এসেছে। তটিনী, পরশুরাম, আজ তারা দুজনেই খুব খুশি। পরশুরামের আড়াল থেকে আজ পরশুরাম বেরিয়ে এসেছে। তাই তো তটিনীকে পরশুরাম বলে, আচ্ছা তুমি কি আমার প্রতি রেগে আছো? তটিনী বলে, ধুস, কি যে বলো। যেই স্বামী বিয়ের এত বছর পরেও তার বউকে এত ভালোবাসে, যে স্বামী তার বউকে সবসময় আগলে রেখেছে, তার ওপর কি রাগ করে থাকা যায়? তবে জানো তো, আমার খুব ভয় করছে। ওই তো আসার সময় কর্ণ চ্যাটার্জি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো শুনেই খুব ভয় করছে। পরশুরাম বলে, একদম চিন্তা করো না, আমি তো আছি। তটিনী বলে, ইয়েস স্যার, আমার বর আছে শিবপ্রসাদ গাঙ্গুলি, যার কোড নেম পরশুরাম। এরপরেই তটিনী মন্দিরের ভিতরে যায়, আর পরশুরাম বাইরে দাঁড়িয়ে থাকে। মন্দিরের ভিতরে পুজো সেরে তটিনী দেখতে পায় তার সামনে শীতল দাঁড়িয়ে আছে। শীতল তটিনীকে দেখে বলে, কি শিবরাত্রির ব্রত পালন করতে এসেছ? একটা কথা মনে রেখো, আমি তোমার বরের প্রথম ভালোবাসা, আমি তোমার বরের প্রথম জীবনের প্রেমিকা। তখনই তটিনী বলে, হতে পারে, হতে পারে আপনি আমার বরের প্রথম ভালোবাসা, তবে আমি আমার বরের স্ত্রী, আর আমি আমার বরের শেষ ভালোবাসা। আর এটা তো আমি আপনার কাছেই শুনেছি, তাই না? তখনই শীতল বলে, আজ হবে তোমার জীবনের শেষ দিন। কী ভেবেছিলে এই মন্দির সবচাইতে নিরাপদ জায়গা? সেজন্যই নিরস্ত্র হয়ে এসেছো, তাই না? কিন্তু এই মন্দিরেই আজ তোমাকে শেষ করা হবে। এখান থেকে কেউ বেরোতে পারবে না। প্রথমে শেষ করা হবে তোমার শিব, মানে বাইরে যে দাঁড়িয়ে আছে শিবপ্রসাদ গাঙ্গুলি, তাকে। আর তারপরেই তোমাকে। এতক্ষণে হয়তো আমার লোকেরা তোমার শিবপ্রসাদ গাঙ্গুলিকে ঘিরে নিয়েছে, হয়তোবা এত সময়ে তাকে শেষ করেও দিয়েছে। তটিনী কথাটা শুনেই মন্দিরের ভেতর থেকে ছুটে বাইরে আসে। বাইরে কোথাও শিবপ্রসাদকে দেখতে না পেয়ে তটিনী অস্থির হয়ে যায়। তটিনী চিৎকার করে শিবপ্রসাদ বলে ডাকতে থাকে। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে চিৎকার করে তটিনী বারবার করে তাকে ডাকছে। তখনই তটিনীর কাঁধে হাত রাখে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম। পরশুরাম তটিনীকে বলে, কি হয়েছে? তটিনী বলে, তুমি কোথায় গিয়েছিলে? জানো মন্দিরের ভেতরে শীতল আছে। শীতল আমাকে বলেছে ওর লোকেরা নাকি চারদিক থেকে আমাদের ঘিরে নিয়েছে, আর ওরা তোমাকে অ্যাট্রাক্ট করবে। তখনই পরশুরাম তটিনীকে বুকে জড়িয়ে ধরে। কিছু সময় পরে তটিনী দেখতে পায় আড়াল থেকে একজন তাদের দিকে চেম্বার তাক করে রেখেছে। সেই চেম্বারের টার্গেটে আছে শিবপ্রসাদ গাঙ্গুলি। তটিনী কোনো রকমে শিবপ্রসাদকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর তটিনীর পিতলের ফুলের সাজিতেই সেই চেম্বার লাগে, যার কারণে প্রাণে বেঁচে যায় শিবপ্রসাদ গাঙ্গুলি। তখনই সেখানে ছুটে আসে বলরাম। বলরাম পরশুরাম বলে চিৎকার করে পরশুরামের দিকে তার চেম্বার ছুড়ে দেয়, আর পরশুরাম সেই চেম্বার নিয়ে নেয়। আর পরশুরামের নির্ভুল নিশানায় শীতলের সেই লোকটা একেবারে শেষ হয়ে যায়, যেটা দেখে তটিনী অবাক হয়ে যায়। তার বরের নিশানা এতটা নির্ভুল, তার বর যে পরশুরাম। শুরু হয় শীতলের পাঠানো গুন্ডাদের সাথে পরশুরামের ফাইট। এর আগে তটিনী শুধু পরশুরামের নাম শুনেছে, আজ নিজের চোখে পরশুরামের ফাইট দেখছে। তবে সেই পরশুরামই তার বর, তাই তো গর্বে তটিনীর দুচোখ ভরে যাচ্ছে। তটিনীর মুখে হাসি ফুটে ওঠে। এরপরে বলরাম মায়া সেখানে উপস্থিত হয়। একে একে শীতলের সব লোকেরা কেউ কেউ পালিয়ে যায়, আর কেউ কেউ পড়ে থাকে। পরশুরাম বলে, যারা পালিয়ে গেছে সবাইকে ধরে আন, আর এদেরকেও তুলে নে। বলরাম বলে, ওকে। এই বলে বলরাম মায়া ওখান থেকে চলে যায়। পরশুরাম তটিনীকে বলে, কি খুব চিন্তা হচ্ছিল? তটিনী তখন হাসতে থাকে। পরশুরাম হাত জোর করে। তটিনী বলে, কি করছোটা কি?
পরশুরাম বলে, তুমি যদি বয়সে আমার ছোট না হতে তো তোমাকে প্রণাম করতাম। আজ তোমার জন্যই আমি প্রাণে বেঁচে গেলাম, নইলে ওদের ছোড়া চেম্বারে আজ আমি। তখনই তটিনী বলে, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। পরশুরাম বলে, তুমি এমনভাবে আমাকে ধাক্কা দিয়ে বাঁচালে যেন তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ফাইটার। তটিনী বলে, আমরা সবাই তো ফাইটার, তাই না? আমরা গৃহিণীরা সবাই ফাইটার, আর ফাইটার বলেই তো প্রতিদিনের এই লড়াইগুলো আমরা করতে পারি। অন্যদিকে দেখানো হয় শীতল মনে মনে ভাবে, কচ্ছপের প্রাণ তোমার পরশুরাম, তাই তুমি এ যাত্রায় বেঁচে গেলে। তবে খুব বেশি দিন তুমি বাঁচতে পারবে না। আজ হয়তো টার্গেট মিস হয়েছে, এর পরের টার্গেট আর মিস হবে না। তুমি ভাবতেও পারছো না আমি কি করে জেল থেকে বেরিয়েছি। তখনই শীতলের সামনে এসে দাঁড়ায় সৌরভ। সৌরভ শীতলকে বলে, কিন্তু আমি তো জানি, তাই টাকাগুলো খুব তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, নইলে। এই বলে সৌরভ ওখান থেকে চলে যায়। শীতল তখন বলে, পরশুরাম, টাকার কাছে সবাই বিক্রি হয়, সবাই, শুধুমাত্র টাকার কাছে তুমিই বিক্রি হলে না। এরপরে দেখানো হয় তটিনীরা বাড়িতে ফিরে আসে। পিকো দরজা খুলে দেয়। পিকো বলে, মাম্মি, পা, তোমরা এসেছো, দেখো কারা এসেছে। তটিনী তাকিয়ে দেখে তার পরিবার এসেছে। তটিনীর মা, কাকিমা, আয়েশি, প্রাচী, প্রার্থনা সবাই সোফায় বসে আছে। তটিনী বলে, মা তুমি? তটিনীর মা বলেন, হ্যাঁ রে মা, আমরা এসেছি। তটিনী বলে, তো সদল বলে কি কারণ? তখনই শিবপ্রসাদ বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, কথা বলুন। আমি বরং রান্নাঘর থেকে আপনাদের জন্য ডিমের অমলেট, চা আর গরম গরম পাকোড়া বানিয়ে আনছি। তটিনী বলে, তুমি যাবে কেন? আমি যাব। শিবপ্রসাদ বলে, তুমি নয়, তুমি এখানে গল্প করো। তুমি তো অসুস্থ তটিনী, এখনও পুরোপুরি সুস্থ হওনি। তারপরে আবার শিবরাত্রির ব্রত রেখেছ, সারা দিন উপোস আছো। তুমি এখানে বসে গল্প করো, আমি আসছি। তখনই তটিনীর মা বলে, আমার জামাই সব পারে। তখনই পিকো বলে, হ্যাঁ, আমাদের পা তো সব করে, পা রান্না করে, পা ঘর ঝাড় দেয়, এমনকি আমার পা কাপড়ও কেচে দেয়। ওই তো পাশের বাসার ওই মণ্ডল আঙ্কেল আছে না, উনি বলেছিলেন, কি শিবপ্রসাদ গাঙ্গুলি, বইয়ের ছায়া পেটিকোটও দেখি তুমি কেচে দাও। তখনই তটিনী পিকোকে ধমক দিয়ে থামিয়ে দেয়। তটিনী পিকোকে বলে, এইসব কথা বলতে নেই। পিকো তখন চুপ হয়ে যায়। শিবপ্রসাদ বলে, ঠিক আছে ঠিক আছে, আমি রান্নাঘরে যাচ্ছি। এরপরেই শিবপ্রসাদ প্রাচী, প্রার্থনার দিকে তাকিয়ে বলে, তবে হ্যাঁ, আমাদের বাড়ির চাটা কিন্তু সস্তার। তোমাদের আবার সস্তার চা খেতে কোনো আপত্তি নেই তো? তখনই প্রার্থনা বলে, কি পিঞ্চ করে কথা বলছো? মানে সস্তার চা, সস্তার চা বলতেও কি তোমরা আলাদা তৃপ্তি পাও নাকি? না মানে অর্থ নেই, অভাব, তবুও অহংকার, তাই না? তখনই প্রাচী বলে, কি হচ্ছে রে, কি চুপ কর না, এখনও এই ধরনের কথা বলছিস? আয়ুষী বলে, প্লিজ এখন অন্তত এই ধরনের কথা বলিস না, এমনিতেই হাড়ি কাঠে আমাদের গলা আটকে আছে, তুই আবার এখন এই ধরনের কথা কেন বলছিস? তটিনী বলে, ও আচ্ছা, তার মানে তোমরা এমনি এমনি এখানে আসোনি, তোমরা কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জিকে বাঁচাতে এসেছো। তখনই তটিনীর মা বলে, শুধু যে কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি আছে তা তো নয়, নন্দিনী কেস করেছে, কাল আমাদের সবাইকে কোর্টে যেতে হবে। আর সেই সাথে নন্দিনী তোর বাবার নামেও কেস করেছে, তোর বাবাকেও কাল কোর্টে যেতে হবে। আর সব কিছুতে আমার এটাই মনে হচ্ছে কাল কোর্টে কোনো একটা ঘটনা ঘটবে। এরপরেই তটিনীর মা শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামের সামনে হাত জোর করে দাঁড়ায়। এমনকি তটিনীর কাকিমণিও হাত জোর করে বলে, জামাই তুমি কিছু একটা করো, জামাই তুমি কিছু একটা করো, তুমি এইবারের মতো আমাদেরকে বাঁচিয়ে নাও, আমাদের পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তটিনীর মাও শিবপ্রসাদের সামনে হাত জোর করে বলে, আমি তোমার শাশুড়ি মা হয়ে বলছি জামাই, তুমি এবারের জন্য হলেও তোমার শ্বশুরদের রক্ষা করো। তটিনীর কাকিমণি বলে, তুমি তো ক্ষমতাবান, তোমার কাছেই সব ক্ষমতা, তুমিই পারো সব প্রমাণ লোপাট করতে, সব প্রমাণ আগুনে পুড়িয়ে দাও, তবুও তুমি আমাদের পাশে থাকো। তখনই পরশুরাম বলে, আমি আমার কাজের সাথে কখনো কোনো কম্প্রোমাইজ করি না, তবুও আজ আমি এই সিদ্ধান্তটা তটিনীর ওপরেই ছেড়ে দিলাম, দেখুন তটিনী কি বলে। আগামী পর্বে দেখানো হবে তটিনী কিছুতেই তার বাবা কাকাকে ক্ষমা করবে না। ক্ষমা করবে বা কী করে? তটিনী নিজেও যে আইনের রক্ষক, তটিনী কিছুতেই কোনো অপরাধীর পক্ষে থাকতে পারে না। তখনই তটিনীর কাকুমণি একের পর এক টাকা অফার করে, 1 লাখ, 2 লাখ থেকে 1 কোটি, 5 কোটি, 10 কোটিতে যায়। কিন্তু পরশুরাম তটিনীর কাকিমণিকে জানিয়ে দেয়, আর যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো তো আমি তার এমন অবস্থা করতাম। তখনই তটিনী বলে, কাকিমণি, আমার বর টাকার কাছে বিক্রি হয় না। এটা শুনে তটিনীর কাকিমণির চোখ মুখ পুরো ঝাপসা হয়ে যায়।
তো বন্ধুরা বুঝতেই পারছো জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।